আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ নয়, দক্ষিণাঞ্চলের জনসভায় তারেক রহমান। ভোটের মাধ্যমে অপমানের সমুচিত জবাব, বন্ধ মিল কারখানা চালুর প্রতিশ্রুতি। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হচ্ছে জামাত। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই এদেশে ফিরবে না। রাজধানীতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপির। একটি দল নির্বাচনী প্রচারণায় হামলা ও আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নিচ্ছে না ইসি। এবং প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর, শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকের 7, টিউলিপের 4 ও আজমিনা সিদ্দিকের 7 বছরের কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামাত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, 12 তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনে হবে বিএনপির প্রধান লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনায় বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় দক্ষিণাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। মধ্য দুপুরে খুলনার জনস্রোতে তারেক রহমান। ছেড়ে যাব না, ভয় নয়, ক্রোধ ছাড়ি নয়। নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেই হাজারো জনতার ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হন ধানের শীষের কাণ্ডারি। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে নেতাকর্মী আর সমর্থকরা। স্লোগানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে খালিশপুরের সমাবেশস্থল ও আশপাশের এলাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের বক্তব্যের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলছে। তাতেই প্রমাণিত হয় তারা নারীদের আবদ্ধ করতে চায়। 71 সালে তারা যেভাবে নারীদের অপদস্থ করেছিল, নির্বাচনে জয়ী হলে তা আবারও করবে। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনাবাসীর সমর্থন চেয়ে বিএনপি প্রধান জানান, শিল্পনগরীকে আবারও পুনরুজ্জীবিত করবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। তারেক রহমান বলেন, নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন আবারও পুরনো অপশক্তি নির্বাচন নিয়ে ছলচাতুরি শুরু করেছে। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। একটি মহল
বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। তিনি বলেন একমাত্র বিএনপি পারবে দেশ পুনর্গঠন করতে, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে একসময়ের শিল্পনগরী খুলনা কর্মসংস্থানের অভাবে পরিণত হয়েছে মৃত নগরীতে। অবহেলিত এ জনপদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নানা নাগরিক সমস্যা সমাধানে খুলনাবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি, তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে 12 তারিখের নির্বাচনে জনগণকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরে যশোরের বিরামপুর আদর্শ স্কুল ময়দানে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান বলেন, যারা 71 সালে দেশ বিরোধী ভূমিকা রেখেছিল, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশ বিরোধীদের নির্বাচন, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে থাকবে। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, যশোর। ইনশাআল্লাহ। নারী হেনস্থার প্রতিবাদ এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নারী, তরুণ, পুরুষ সবাই এসব ষড়যন্ত্রের জবাব দেবে বলেও মন্তব্য তার। দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র আর কখনোই ফিরবে না বলে মন্তব্য করেন ডাক্তার শফিক। চট্টগ্রাম ও কক্সবাজার আলাদা 3 নির্বাচনী সভায় এসব কথা বলেন আমিরে জামাত। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে নির্বাচনী সফরে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীতে আমির জনসভায় পৌঁছালে 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা তাকে স্বাগত জানান। যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহেশখালীর জনসভায় বক্তব্যে আমির জামায়াত বলেন, আগামীর বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতার প্রয়োজন। ক্ষমতায় বসে যারা টাকা লুটপাট করে সম্পদ গড়েছে, তাদের অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। পরে কক্সবাজারের জনসভায় শফিকুর রহমান বলেন, তরুণ সমাজ এখন আর বস্তাপচা পুরনো রাজনীতির সঙ্গে নেই। প্রাকৃতিক সৌন্দর্যের আধার কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। আমি 18 কোটি মানুষের বিজয় চাই, পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই। আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। কক্সবাজারে 2টি জনসভা শেষে চট্টগ্রামে আসেন জামায়াত আমির। জনসভায় নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টাপাল্টা করছে, আমরা জানি, সুশ্রুড়ি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি। গত পরশুদিন থেকে আমার পিছনে লেগে গেছে। যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, বিইজনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আজিম আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে। জামায়াতের বিজয়ের মধ্য দিয়ে 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নতুন অগ্রযাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। ইনশাআল্লাহ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণে সরগরম পাড়া মহল্লা। নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা।
জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মহড়া। বড় বড় শোডাউন করে জনপ্রিয়তার জানান দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ঢাকা 11 আসনের রাজধানীর রামপুরা এলাকায় প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে হা না থাকবে, হাতে ভোট দিলে এই সংস্কারগুলো হবে। দুপুরে মান্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যে আমি ভালোর সাথে থেকেছি, ভালো কাজ করি, আমি ভালো ছেলে, তাহলে আপনাকে আমার ভোট দিবেন। ঢাকা 8 আসনের শান্তিনগরে গণসংযোগ করেন এনসিপির আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকায় বাদজোহর প্রচারণা চালান। আমি আশাবাদী এই এলাকার জনগণ, এলাকার লোকই তারা ভোট দেবে। ঢাকা 6 আসনের গ্যান্ডারিয়ায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। 5ই আগস্টের পর থেকে এলাকায় ঘুরে বেরিয়েছি। এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকায় সন্ত্রাসীদেরকে এলাকা থেকে বের করে দিয়েছি, গ্রেফতার করিয়েছি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে বর্ণাঢ্য মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এলাকায় ব্যাপক গণজাগরণ চলেছে। নারী, পুরুষ, ছাত্র, ছাত্রী, বৃদ্ধ সবাই আজকে এই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছেন। একই আসনে করাইল এলাকায় প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ঢাকা 16 আসনের মিরপুর 12 এলাকায় পাড়া মহল্লা চষে বেড়ান বিএনপি প্রার্থী আমিনুল হক। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হব। ঢাকা 18 আসনে ভোটারদের মাঝে গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন ও এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। এছাড়া বিভিন্ন আসনে প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, সারা দেশে একটি দল নির্বাচন কেন্দ্রিক হামলা ও হরহামেশায় আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি নির্বাচনী প্রচারণায় 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের যে আশ্বাস দিয়েছেন, তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ করে চিঠি পাঠিয়ে এর তালিকা চেয়েছেন। এমন অভিযোগ এনে এনসিপি নেতারা বলেন, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তারা বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। প্লট জালিয়াতির 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের 7 বছর আর টিউলিপের 4 বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মৃত্যুদণ্ড সহ 26 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেওয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম। দুদকের করা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানান, পূর্বাচল নতুন শহরে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। এ সময় রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা
এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। আদালতে সাক্ষীর জবানবন্দিতে জানা যায়, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকের আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকীর 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের করে কারাদণ্ড। এছাড়া মামলার পলাতক বাকি আসামিদের 5 বছর করে কারাদণ্ড দেয় আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেয়া হয়। একই অভিযোগের জন্য 4 মামলায় ও বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর। নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান তারা। দাবি না মানলে আজ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। এদিকে নির্বাচন ও রোজার আগে এটা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ উপদেষ্টা। তিনি জানান, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এখনও নিশ্চিত নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চট্টগ্রাম বন্দরের পাশে সাগরে ভাসছে খাদ্য বোঝাই শত শত জাহাজ, যেগুলোর বেশিরভাগে রয়েছে রমজানের ভোগ্যপণ্য। সংকট সৃষ্টি করে দাম বাড়াতেই এগুলো জাহাজ থেকে খালাস করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এমন খবরে দ্রুত খালাসের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে বন্দর। দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। নির্বাচন ও রোজার আগে কর্মচারীদের এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে সরকার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। পোর্টে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী। এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। বহুদিনের থেকে বদলি করার কথা। তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এই অবস্থায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরকার সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নৌ উপদেষ্টা। এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। তিনি জানান, যেসব জাহাজের মালিকদের বিরুদ্ধে পূর্ণ মজুতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই জন্য ওদের পিছনে আমরা পড়ে আছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জেলার অন্য 2টি আসনের তুলনায় নিজেদের উন্নয়ন বঞ্চিত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের ভোটাররা। তারা বলেন, এই এলাকার বাসিন্দাদের বড় একটি অংশ প্রবাসী, কিন্তু অদক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ায় কাঙ্ক্ষিত রেমিটেন্স পাঠাতে পারছে না তারা। ঢাকার কাছে জেলা হওয়া সত্ত্বেও শিল্প কারখানা গড়ে না ওঠায় ক্ষোভ তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ 2। মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। কৃষি নির্ভর এই আসনটিতে আলু আবাদ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। এসব বিল বর্ষাকালে পানির নিচে থাকায় বছরের একটি বড় সময় অনাবাদি থাকে।
এখানকার বাসিন্দারা বলেন, নানা সমস্যায় জর্জরিত এই আসনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের ভাঙ্গনের প্রবণতা অনেক। এখানে যদি সঠিকভাবে বাঁধটা নির্মাণ করা হয় তাহলে ওই ভাঙ্গনের কবল থেকে নদী কবল মানুষগুলো রক্ষা পাবে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আর 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাজেদুল ইসলাম। ভোটাররা বলেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবেন না তারা, যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ইসলামের যে হুকুমা হাকাম, যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিব। যে দেশ ভালো চালাইবো, দেশের উন্নয়ন করব, কাজ করব, সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এরকম ব্যক্তি হলে ভালো হয়। সুষ্ঠু নির্বাচন হয়তো প্রশাসন চেষ্টা করলে সুষ্ঠু হবে, আর যদি প্রশাসনের মধ্যে ভেজাল থাকে তাহলে তো আরেক জিনিস। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে খুব অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা যেতে পারছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, তাদের ভূখণ্ডের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফলে পদ্মার ওপারের বাসিন্দারা অনেক বেশি লাভবান হয়েছেন। কিন্তু এখানে কোনো ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হওয়ায় অদক্ষ জনশক্তি হয়ে তাদের বিদেশ যেতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা হোক, যেন তারা দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে উচ্চমানের রেমিটেন্স পাঠাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। জলদস্যুদের দৌড়ান্ত, চাঁদাবাজি, কাঁচা সড়ক ও অনুন্নত চিকিৎসা সেবা থেকে মুক্তি চায় বাগেরহাট 4 আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যার সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চায় এখানকার ভোটাররা। আমিরুল হক বাবুকে সাথে নিয়ে এহসানুল গনি সজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কোলঘেঁষা এলাকা সুন্দরবন, যার সৌন্দর্য মন কাড়ে সবার। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত ছুটে আসে হাজারো পর্যটক। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে এখানে বসবাস করা হাজারো মানুষের কষ্ট। তারা বলেন, স্বাধীনতার পর অসংখ্য এমপি এই আসন থেকে নির্বাচিত হলেও কেউই রাখেনি তাদের খবর। খরার সিজনে পানি পাওয়া যায় না, মানুষের খাবার দাবারের যে পানি, এগুলোই সংকট। যে এলাকার কাজ উন্নয়ন করবে এটাই আমরা চাই। এই এলাকার সাধারণ মানুষের কাজ করবে, আমরা সেই ধরনের একজন প্রার্থী চাই, যে একেবারে নিঃস্ব মানুষের কথা শুনবে, তাদের মতোই একজন প্রার্থী আমরা চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাট 4 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনে অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বিএনপি মনোনীত সোমনাথ দে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রার মান বদলাতে রাখবেন ভূমিকা। আমাদের দলের প্রতীকের সাথে মিলেমিশে একাকার হতে চায়। তারা তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত। তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে হয়তো আগামী দিনেই এই দলটি রাষ্ট্র ক্ষমতা আসবে। সে কারণেই মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস, উল্লাস, এবং এটা আসলে অভূতপূর্ব একটি ব্যাপার। মানুষ এই নির্বাচনটাকে প্রচণ্ডভাবে আনন্দ উৎসবে নিয়েছে। নির্বাচিত হলে সুন্দরবনের জলদস্যু সমস্যা নিরসনের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল আলিম। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমরা অতীতে যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ মাটি হিসেবে আমরা ঘোষণা করব। নিরাপত্তার এই যে বিষয়টিকে বিবেচনা যদি আমাকে জনগণ মূল্যায়ন করে, তাহলে আমি তাদের কাছে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ভোটাররা বলছেন, বাগেরহাট 4 আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর বনানী ডিওএইচএস এ তরুণদের সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশে অসংখ্য মানুষ মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে উল্লেখ করে জাইমা রহমান বলেন, বাংলাদেশের সংস্থাটির কার্যালয় থাকলে সাইবার বুলিং প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব হতো। জাইমা রহমান বলেন, শীতের তুলনায় গরমের সময় ঢাকায় বায়ু দূষণ অনেক বেশি। তার মতে ঢাকার খালগুলো পরিচ্ছন্ন রাখতে সরকারি সংস্থার পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। 17 বছর আগে ছোটবেলায় দেশ ছেড়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই।
কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এয়ার পলিউশনটা আরও খারাপ হয়ে যায়। ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট অ্যাজমা ছিল, তো আস্তে আস্তে ঠিক হতো, কিন্তু অনেকজন লাং ক্যান্সার অনেক কিছু হয়। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার, তো তো রাত হলে, সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, যদি একটু লাইটিং ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংকট কাটাতে ব্যাংকগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাগত সক্ষমতা নিশ্চিত করতে হবে। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হবার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তরিক ইসলামের রিপোর্ট। 1984 ব্যাচের সদস্য। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন। এতে স্বচ্ছতার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান। তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা। লোনের অ্যাপ্লিকেশন আসে চেয়ারম্যানকে অ্যাড্রেস করে, লোনের অ্যাপ্লিকেশন হবে এমডিকে অ্যাড্রেস করে। এমডি যতক্ষণ পর্যন্ত বোর্ডে না আনবে ততক্ষণ পর্যন্ত এটা বোর্ডের জুরিসডিকশনে বিষয় না। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময় মতো তা আদায়ে ব্যর্থ। জোর দেন রেমিটেন্স প্রবাহ ও রপ্তানির পরিমাণ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর। সরকারি ব্যাংকটা ঋণ দিতে পারে, কিন্তু ঋণ নিতে পারে না, আদায় করতে পারে। আমরা যদি এত ডিপোজিট দেই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। এ সময় অর্থ উপদেষ্টা জানান, দেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যা উত্তরণের দায়িত্ব নির্বাচিত সরকারকে নিতে হবে। রাজনৈতিক, আমলাতান্ত্রিক অনেক রকম হস্তক্ষেপ বা বাধা আসতে পারে, সেগুলোকে আমি একেবারে তুচ্ছ করে উড়িয়ে দেবেন না, সেগুলোকে নেগোশিয়েট করতে হবে। আপনি একজন পলিসি মেকারকে বা একজন রাজনীতিবিদকে চট করে বলতে পারবেন না, করবো না। এটা করতে হবে, আপনাদের তাদেরকে বোঝাতে হবে। চলতি বছরে 10,000 কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সোনালী ব্যাংক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার এই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে খুলে দেওয়া হলো মিশর গাজা সীমান্তের ফারা ক্রসিং। স্থানীয় সময় সোমবার 18 মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত 50 জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ও একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে। আল কাহেরা নিউজ জানায়, এর মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফা ক্রসিংয়ে পৌঁছেছে। এর আগে রোববার পরীক্ষামূলকভাবে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দফায় প্রায় 50 জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবে। পাশাপাশি চিকিৎসার জন্য 150 জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিশরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, ক্রসিংটি পুরোপুরি চালু হওয়ার অপেক্ষায় প্রায় 22,000 রোগী রয়েছেন। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই হয় খেলার প্রথমার্ধে। নেপালের পোখারায় খেলার 29 মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশকে লিড এনে দেয় অধিনায়ক অর্পিতা বিশ্বাস। 10 মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরওয়ার্ড আলপি আক্তার। বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত থাকে, কিন্তু গোলের দেখা পায়নি বাংলাদেশের তরুণীরা। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। 4 দলের এই টুর্নামেন্টে শীর্ষ 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনালে খেলবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের হাতে দেশ নিরাপদ নয়। দক্ষিণাঞ্চলের জনসভায় তারেক রহমান। ভোটের মাধ্যমে অপমানের সমুচিত জবাব, বন্ধ মিল কারখানা চালুর প্রতিশ্রুতি।
দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হচ্ছে জামাত। চট্টগ্রামের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনো এদেশে ফিরবে না। রাজধানীতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত ভোটের মাঠ। প্রচার প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপির একটি দল নির্বাচনী প্রচার প্রচারণায় হামলা ও আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নিচ্ছে না ইসি। এবং প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর, শেখ রেহানার ছেলে রাদন সিদ্দিকের 7, টিলুপের 4 ও আজমিনা সিদ্দিকের 7 বছরের কারাদণ্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।